অতঃপর মৃদু হেসে মায়ের মুখটা আলতো করে ধরে ভেজা চুলগুলো সরিয়ে নিজের কাছে এনে মায়ের ওষ্ঠ নিজের ওষ্ঠের মাঝে নিল। মায়া লাফাতে থাকলেও রাজের যেন আরো বেশি ভালো লাগছে। পা দুটি লাফিয়ে লাফিয়ে রাজের হাঁটুর উপর বাড়ি দিচ্ছে। শুধু মায়ের হাতটা রাজকে বাধা দিচ্ছে তার বাথরুম বিলাসে। তাই মায়ের হাত দুটো ধরে বাথটাবের বাইরে একত্র করে নিজের মুঠো করে নিল। মায়ের হাত দুটো রাজের মুঠে। এখন রাজকে বাধা দেওয়া সম্ভব না। রাজ মায়াকে নিজের মনের মতো করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। রাজের ওষ্ঠ এখনো মায়ার ওষ্ঠে মিশে আছে। দুজনের মধ্যে চুম্বন বিলাস হতে থাকে। মায়া আর বাধা দিল না। মায়ার শাড়ির আঁচল সরিয়ে মায়ের গলায় চুম্বন দিতে দিতে হাতের কাছে চলে আসে। মায়াও এবার রাজকে সমর্থন করে দিল। মায়ার চোখ বন্ধ। রাজ মায়ার মুখের দিকে তাকিয়ে হালকা হেসে সাদা পাঞ্জাবি খুলে বাথটাবের বাইরে নিচের মেঝেতে রাখে। অতঃপর মায়াকে নিজের সাথে মিলিয়ে নেয়। ধীরে ধীরে পূরণ হলো মায়ারাজের বাথরুম বিলাস। সোনালি ঘরে এসে ফোন হাতে নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কল করে। ও পাশ থেকে রিসিভ হতেই বলে, আমরা বারবার নিজেদের উদ্দেশ্য সফল করতে নিয়েও সেই মাঝপথে হেরে যাচ্ছি। এবার গেম পাল্টাও বিভান। আমাদের ব্যবসার সকল 2 নাম্বারই কাজ ধরা পড়েছে। সরকারি তরফ থেকে কোম্পানি বাতিল করা হুমকি এসেছে। তুমি কিছু করো, না হলে তোমার ছেলে বীর আর বোনের ছেলে রাজ দুজনকে আমি শেষ করে দেব। রিল্যাক্স সোনালি, ওদেরকে শেষ করলে ফর্মুলার দলিলগুলো পাবে কিভাবে? খুনের তদন্ত চলবে কিন্তু আবারও। আমি আর নিতে পারছি না। আমাদের ছেলেকে আজ ওই রাজ মেরে মেরে নাজেহাল অবস্থা করে দিয়েছে। হোয়াট? মিহিরের মুখে মিহিরের মুখ দিয়ে গলগল করে রক্ত ঝরেছে। মোহন ওকে নিয়ে হাসপাতালে গেছে। আমি যতদূর বুঝেছি আমাদের এভাবে রিল্যাক্স হয়ে গা ভাসালে চলবে না। তুমি নিজেকে লন্ডনে সুরক্ষিত রাখলেও প্রতি মুহূর্তে আমি আর আমার ছেলে ভোগ করছি। বলেই সোনালি মিহিরের ঘরের দিকে যাচ্ছে। বিভান খান বলতে থাকে, আমি তো আসবো এবার। আমার বড় ছেলে বিয়ে করেছে, তার গ্র্যান্ড ওয়েন্ডিং পার্টিতে আসতেই হবে। মিহিরকে নিয়ে কি ভাববে না একবারও? বলতে বলতেই যে মিহিরের ঘরের ড্রয়ার খুলে কিছু কাগজপত্র নিচে পড়ে যায়। যেটা দেখে সোনালি ভ্রুকুটি করে হাতে নিল। কাগজগুলো পড়তেই সোনালির চোখ বড় বড় হয়ে যায়। গলা উঁচিয়ে যেই বলতে নিবে, আমরা ভুল জানি বিভান। এই মোহনা আসলে... বলতে না বলতেই সোনালির মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করা হয়। সোনালি পড়ে যেতেই ওর হাত থেকে ফোন নিয়ে নেয় রুবি। মৃদু হেসে ফোন কেটে দিয়ে বলে, হ্যাপি জার্নি আমার না হওয়ার শাশুড়ি মা। যারা হকি স্টিক বেডের উপর রেখে রুবিকে বলে, তাড়াতাড়ি ধরো ওনাকে। আমি গাড়ি নিয়ে গেটের কাছে যাচ্ছি, মায়াকেও জানিয়ে দিচ্ছি। ওনাকে নিয়ে এখনই আমাদের নেক্সট মিশন শুরু করতে হবে। যারা চলে গেল। রুবি এসে সোনালির হাত ও মুখ বেঁধে দেয়। বাইরে এসে আশেপাশে তাকালো রুবি। যে যার ঘরে আছে। সব জায়গা ফাঁকা এখন। একটু আগে খাওয়ানো শরবতে ঘুমের ওষুধ ছিল, যেটা খায়নি শুধু রাজ, বীর ও রুদ্র। তারাও এখন এক ঘরে বসে ডিসকাস করছে হয়তো। বীরকে অবশ্য বাইরে বের হতে দেখেছিল রুবি। ইম্পর্টেন্ট কল এসেছে তাই। বাকিরা ঘুমে বিভোর। রুবি সোনালীকে নিয়ে বাইরে আসে। যারা গাড়িতে উঠে মায়াকে মেসেজ করে দেয়। সোনালীকে নিয়ে গাড়িতে উঠতেই যারা বলে ওঠে, মায়া কখন আসবে? ম্যাম তো আমাদের বলেছিল সোনালীকে বাইরে থেকে অ্যাটাক করবে, তাই মনে হয় ফোন দেখছে না, নিজের মতোই আসবেন উনি। সোনালি জেনে গেছে যে মায়াই আসল মোহনা। এখন তো আর বাইরে থেকে অ্যাটাক করা যায় না। মায়া তাড়াতাড়ি আসলেই ভালো, না হলে হ্যান্ডসামের কাছে ধরা পড়লে সব শেষ। যারা টাইম দেখছে। মায়াকে রাজ নিয়ে গেছে, ঘন্টা দেড় তো হবেই। মায়ার তো নিজের টেকনিক দেখিয়ে বের হয়ে আসার কথা, তাহলে আসছে না কেন? রাজ বাথটাব থেকে উঠে শাওয়ারে নিচে দাঁড়ালো। পানি মাথা দিয়ে শরীর বেয়ে পড়ছে। সেই সাথে রাজের রাগ নিবারণ করছে। মায়া অতি দ্রুত নিজেকে বাথটাবে ক্লিন করে নেয়। রাজের পিছন থেকে বের হয়ে আরেকটা নীল শাড়ি পরে। রাজ বাথরুম থেকে বের হতে মায়া মেসেজ দেখে রাজের দিকে চোখ রাখে। রাজ কিছু বলার আগে মায়া দরজা খুলে দিল দৌড়। রুদ্র সিঁড়ি দিয়ে মায়ার দৌড় দেখে বলে, ভাবিজি ধীরে। মায়া তোয়াক্কা না করে ছুটে গেল। রুদ্রের হাতে চায়ের খাপ। রাজহার তার জন্য। রুদ্র মায়ার দৌড় দেখে তেমন পাত্তা না দিয়ে রাজের কাছে যায়। মায়া দৌড়ে বাইরে এসে গাড়িতে বসতে মায়ের ভেজা চুলের পানি জারার মুখে লাগে। যারা গাড়ি স্টার্ট দিয়ে মৃদু হেসে বলে,
দুই ভাই একদম সেম, রাগলে তাদের বউয়ের সাথে রোম্যান্স করাই লাগবে। মায়া মুখে কিছু না বলে সোনালির দিকে তাকালো। রুবিও মুখ টিপে হাসে। তারা গাড়ি স্টার্ট দেয়। রুদ্র এসে রাজের কাছে বলে। ভাবি যে এভাবে ছুটলো কেন? রাজ মাথা গরম করে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে রিভলভার হাতে বাইরে যেতে নেয়। রুদ্র বাধা দিয়ে রাজকে বিছানায় বসায়, তারপর সান্ত্বনা দিয়ে বলে। এমন কিছু করো না যাতে ভাবি যে তোমাকে ঘৃণা করতে শুরু করে। রাজ শান্ত হলো। রুদ্র আবারও বলে। ভাবিজের কিছুই হবে না, এটা শিওর থাকো। সে নিজেও তেজি, আর মন শ্রদ্ধা তো আছেই। বলে চায়ের কাপ এগিয়ে দিল। রাজ চা নিয়ে চুমুক দেয়। মাথাটা একটু ফ্রেশ হচ্ছে এখন। সিয়া বসে আছে একটি পার্কের বেঞ্চে, একা একা মন খারাপ করে আছে। হিয়া থাকলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে দিত। দুই বোন একসাথে থাকা মানেই ঝগড়া। আজ খুব কষ্ট হচ্ছে সিয়ার, কান্না করে দিয়ে বলে। কোথায় তুই বোন? আমার খুব একা লাগছে। তোর সাথে ঝগড়া করতে করতে আমি অভ্যস্ত। আমাদের মা আমাদের আলাদা করে দিল, একটুও শান্তি পাচ্ছি না আমি তোর সাথে ঝগড়া না করে। আমি তো তোর সাথে সারা জীবন ঝগড়া করব বলে তোকে আমার যা বানাতে চাই। তোর নষ্ট পুরুষ, সেও তো তোর জন্য পাগল প্রায়। আমার খুব মনে পড়ছে তোর কথা। আয় না বোন আমার কাছে। হিয়া আসলো না, আসবে কিভাবে? সে তো মালিনীর কাছে। সিয়ার দিকে একটা হাত টিস্যু এগিয়ে দিল। সিয়া পাশে তাকিয়ে দেখে আদ্র। টিস্যু নিয়ে চোখ মুছলো সিয়া। আদ্র বড় একটা আইসক্রিম বক্স আর কয়েকটা চকলেট রাখলো বেঞ্চের মাঝখানে। সিয়া ওগুলো দেখে বলে। আমি ডায়েট করি। আদ্র অবাকের সাথে বলে। কেন? কারণ আমি ভুটকি হয়ে যাচ্ছি তাই। ডায়েট করতে হবে না, এগুলো খাও, তোমার যা যা ভালো লাগে তাই খাবে। হ্যাঁ তাই তো, পরে মোটা হলে আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এমনি তো হঠাৎ আপনি আমার সাথে কথা বলেন না, মোটা হলে তো আরও বলবেন না। কে বলেছে তোমাকে এসব কথা? হিয়া বলেছে আমার বর নাকি আমাকে ভালোবাসে না, আমি ভুটকি খাদক তাই। সিয়ার নাকে কান্নার মাঝেও আদ্র হেসে দেয়। সিয়া ধমকে বলে। হাসবেন না। ওকে ওকে, হাসবো না। তাই বলে তুমি হিয়ার কথা শুনে নাকে কান্না করবে? তুমি না মেডিকেল স্টুডেন্ট, কিছুদিন পর হবু ডাক্তার হবে। শুধু আমার জন্য ডাক্তার হলে হবে? মনোবল শক্তি বজায় রাখতে হবে তো। সিয়া টিস্যু দিয়ে নাক টেনে মুছলো। তারপর আদ্রের দিকে ফিরে বলে। ডক্টরদের স্ট্রং হতে বলা হয়েছে, তাই বলে কঠোর না। সাহস রাখতে বলা হবে রুগীদের সুস্থ করার জন্য। তার জন্য আলাদা মন থাকা লাগে। রুগীর প্রতি সহানুভূতি না আসলেও চিকিৎসা করব কিভাবে? আদ্র হেসে দেয় তার প্রেয়সীর বোকা বোকা কথা শুনে। এই মেয়ে শুধু পড়াশোনা ভালো করে গেল, বাইরের জগৎ সম্পর্কে ধারণা নিল না। অবশ্য নিবে কিভাবে? তার স্বপ্ন জুড়ে তা আদ্র ও পরিবার, এগুলো বাদেও যে একটা জগৎ আছে এটা বুঝতে পারলো না। এখন বুঝেছে বলে এত কষ্ট পাচ্ছে। সিয়ার দিকে চোখ রেখে বলে। মায়ের প্রতি অভিযোগ অনেক জমেছে তাই না? এটা কি হবার না? মায়ের কষ্ট আমি বুঝি, কিন্তু বাবা আমাদের মাকে ভালোবাসে না, এটা একদম ভুল। বাবা তো মাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করছে। মাই তো প্রথম সন্তানকে হারিয়ে দিশেহারা। বাবাকে বুঝতে পারলো না, ওই বাজে লোকগুলোর সাথে হাত মেলালো। আন্টির মনে বিষ পুষেছে ওরা, একদিন ঠিক হয়ে যাবে সব। হুম। আদ্র আইসক্রিম এগিয়ে দিল সিয়ার দিকে। সিয়া নিতে না চাইলেও আদ্র বলে। আমি আমার জন্য একটা ভুটকি বউ চাই, তাই এই আইসক্রিম খেলে তোমার সমস্যা নেই। সিয়া ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল। দোটানায় থাকার জন্য এমনটা হলো। আইসক্রিম খেতে খেতে একসময় সেও আদ্রকে দেখে হেসে দেয়। রাজ মুখ ফুলিয়ে বসে আছে। বীর বাইরে যায় একটা ফেক ক্লায়েন্ট তার কাছে এসেছিল তাকে জব্দ করতে। ফিরে এসে দেখে রুদ্র এখন রাজের পাশে বসে আছে। বীর ওদের পাশে বসে বলে। কি হলো আবার? এখনো একই অবস্থানে আছে সবাই। বাড়িটা এমন নীরব কেন? বাকি সদস্য কোথায়? মেলোড্রামা শেষ, সবাই নিচে রেস্ট। বীর মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে দেখে রাজ এখনো ক্ষিপ্ত হয়ে আছে। বুঝলো এখনো বউকে নিয়ে চিন্তিত, তাই বলে। আরে ভাই তুই কি অন্ধ নাকি বউকে এখন আরে ভাই তুই কি অন্ধ নাকি বউকে এখনো চিনতে পারছিস না? রাজ গম্ভীর কণ্ঠে বলে, আমার জীবন থেকে এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় মা, তারপর দাদু, বাবার যত্ন তো পেলামই না, মাতৃ সমতুল্য ছোট মায়ের স্নেহটুকুও হারালাম। 1 মাস হয়ে গেল ভাইকে হারালাম। এখন আমার মায়াবতীও আমাকে চিনতে পারছে না।
এক এক করে সবাই কেমন বিদায় নিচ্ছে আমার থেকে, আর তুই বলছিস আমি অন্ধ হয়ে গেছি, আমার বউকে আমি চিনতে পারছি না। তোর মায়াবতী তোকে চিনতে পারছে ভাই, শুধু অভিনয় করে গেল। রাজ মুখ ঘুরিয়ে বীরের দিকে তাকালো। বীর আবারও বলে, তোর হিতাহিত জ্ঞান শূন্য হলেও আমি এখনো ভালো করে পরখ করেছি। বোন আমার একই রকম আছে। তোকে কয়েকবার ইঙ্গিত দিয়েছে, তুই বুঝিসনি। আমাকে ইঙ্গিত দিয়েছে? স্মৃতি হারানো মেয়েটা এখনো তোকে মন্ত্রী মশাই বলল, তার আসনেই বসলো। এমনকি এটাও বলেছে তার জিনিসে যেন কেউ নজর না দেয়। এগুলো কি এনাফ না বুঝতে? রুদ্র ভাবছে বীরের কথা, হিসাব মিলিয়ে বলে, আমারও খটকা লেগেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। ভাই আসলে একবার এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, দরকার হলে নতুন টেস্ট করতাম, তাই চুপ ছিলাম। কিন্তু আমার কথা হলো, ভাবি যে এখন কেন স্মৃতিশক্তি হারানো অভিনয় করলো। এটা তো নিজেও ধরতে পারছি না। বোনের তো একটাই উদ্দেশ্য, মোহন সর্দার ও তার প্রেজেন্ট ওয়াইফকে, সেই সাথে সন্তানকে শাস্তি দেওয়া। রাজ শুনছে এদের কথা, বুঝলো তাহলে মিহিরকে আঘাত করানোটা মায়ার একটা প্ল্যান ছিল। এবার রাজের ঠোঁটে হাসি ফুটলো, কিন্তু কিছুক্ষণ পর আবার বলে ওঠে, তুই আসার সময় পুরো বাড়ি ফাঁকা দেখেছিস তাই না? হ্যাঁ। তোর বউ, আমার বউ, এরা তাহলে কোথায়? জানি না তো। রুদ্র উঠে দাঁড়িয়ে বলে, যদি ভাবিজি প্ল্যান ওই সোনালীকে শাস্তি দেওয়ার হয়ে থাকে, তাহলে তো ভাবিজি। রাজ দৌড় দেয়। রুদ্র শিট বলেই ছুটে গেল, সেই সাথে গেল বীর। রুদ্র দৌড়ে গেল মিহিরের ঘরে, বীর দৌড়ে গেল সোনালীর ঘরে। রাজ গেল লকারের দিকে, কোথাও কেউ নেই। রাজ ফোন করে রুদ্র আর বীরকে ডাকতে নেবে, অমনি দেখে মায়ার মেসেজ। সরি মন্ত্রীমশাই, আমি আপনার প্ল্যান সম্পর্কে জেনেছি। আপনি এই সোনালীকে শাস্তি দিবেন না। এটা আমার জন্য হতাশার হলেও আমি হাল ছাড়বার পাচ্ছি না। আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনার এক আকাশ জুড়ে আমি আছি, কিন্তু এই সোনালীর ব্যাপারে আমি আপনার থেকেও কোনো পরামর্শ নিব না। আমি আমার জীবনের তিক্ত অতীতের বদলা নিব। এটাই তো আপনার মায়াবতীর ইচ্ছা। রুদ্র ও বীর রাজের কাছে এসে বলে, কি হলো? মস্ত বড় ভুল করে ফেললো মায়াবতী। সোনালীকে নিয়ে বের হয়েছে, কোথায় গেছে জানি না। রুদ্র কল করে জেসিকে, জানায়, মিসেস সোনালীর জন্য ইমিডিয়েট চারপাশে খোঁজ লাগাও, আমি আমার মতো সার্চ করছি। কল কেটে রাজের দিকে ফিরে বলে, আশা করি বেশি দূর যেতে পারিনি ওরা। যেভাবেই হোক সোনালীকে জীবিত রাখতেই হবে, ওই আমাদের শেষ সম্বল। বীর রাগান্বিত হয়ে কল দিল জারাকে। জারা রিসিভ করতেই বীর বলে, কাজটা ঠিক করলে না জানেমান। বিশ্বাস করেছিলাম আমি তোমাকে, আবারও বিশ্বাসে আঘাত করলে। এবার তোমার ডানা আমি কেটেই ফেলবো। তুমি না হয় আমার জীবনটাই নিয়ে নাও হ্যান্ডসাম। আমার কাজ শেষ হলে তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমার আফসোস নেই, বরং তুমি আমাকে মেরে ফেললে আমি শান্তি পাবে। শেষে এসে মুখ ফিরিয়ে নেওয়ার কষ্টটা আর পাবো না। কে মুখ ফিরিয়ে নিবে তোমার থেকে? তুমি নেবে হ্যান্ডসাম। আমি একবারও বলেছি আমি মুখ ফিরিয়ে নিব? আমি জানি তুমি তাই করবে। তুমি কারো পরোয়া করো না, কিন্তু তুমি তোমার আপনজনদের খুব ভালোবাসো। কিসের মধ্যে কি ঢুকিয়ে দিলে তুমি? সময় গুনতে থাকো, দুদিন পর বুঝবে। যারা কল কেটে দিল। বীর অবাক হয়ে আছে, যারা মায়ের সাথে মিলে কি করতে চাইছে। সোনালীর ক্ষতি করে মায়ার বেনিফিট থাকলেও যারার কি বেনিফিট আছে বুঝলো না বীর। রাজ, বীর, রুদ্র তিনজন তিনজনের দিকে তাকালো। খেলা ঘুরে গেছে পুরোপুরি। যেটা সাজানো ছিল তার উল্টো খেলা আজ হয়ে গেল। রাজ এইটুকু শিওর, মায়া আজ ওর সিক্রেট রুমে সোনালীকে নিবে না, কারণ মায়া চায় না রাজ সোনালীকে নিজের নাগালে পাক। রাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতো এগুলো কিছুই হতো না আজ। সোনালীর হাত পা মুখ বাঁধা, ছুটাছুটি করছে শুধু। অন্ধকার পরিবেশের মধ্যে কোনো প্রকার বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা নেই। তিনজনের ফোনের আলো জ্বলছে শুধু। সোনালী তিনজনকে দেখছে, মায়া, জারা আর রুবি। যারা এগিয়ে আসলো সোনালীর কাছে। সোনালীর মুখশ্রীতে চোখ বুলিয়ে বলে, কষ্ট হচ্ছে খালামণি, তোমাকে কষ্ট দিতেই তো এসেছি। একটা ভুল জানো তো, আমি বারবার করছি। তোমাকে খালামণি বলে বড্ড বেশি ভুল করছি। আসলে তুমি আমার খালামণি না, তুমি একজন ডাইনি।
বলেই সোনালির গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলল, সেই দিন যদি জানতাম যে তুমি আমার মাকে ধর্ষণ করাতে বাধা না দিয়ে বরং সেই কাজগুলোকে ধামাচাপা দিয়েছো, অন্যজনকে টাকা খাইয়ে, তাহলে আমি তোমাকে ওই দিন মাটিতে পুঁতে রাখতাম। আমার ছোটবেলা কেড়ে নিয়েছো তুমি। আমি কত বড় বোকা যে কিনা মায়ের ভালোবাসা দেওয়া দেখে তোমাকে আমার সবকিছু ঢেলে এসেছি। তোমার কথায় উঠেছি বসেছি, তুমি বলেছো এখানে যাওয়া যাবে না, আমি যাইনি। তুমি বলেছো ওখানে যাও, আমি গিয়েছি। তোমার কথায় আমি মায়া রাজকেও আলাদা করতে গিয়েছিলাম, কোনো কিছু না জেনে রাজের সাথে ফ্ল্যাট করতাম। ভাগ্যিস আমি মায়াকে দেখে কিটিক নিয়ে আলাদাভাবে ওর খোঁজ নিতে চাই। ঠিক সেই দিন জানতে পারি আমার মাকে ধর্ষণ করা হয়েছে। জানো তো, আমি আমার বাবার ক্ষমতা পেয়েছি। সোনালি চোখ বড় বড় হলো। যারা ভিলেনি হাসি দিয়ে বলল, কিভাবে পেলাম এটাই ভাবছো তো? তাহলে আমার থেকে শোনো, মায়া তো আমার ওয়ান অনলি হাজবেন্ডের বোন। ওর ক্ষমতা ছিল ছোট থেকে, যদিও সময়টাতে আমি এগুলো কিছুই জানতাম না। যখন মায়া ফ্যাশন ডিজাইনার কোর্স শেষ করতে নেবে, তখন আমিও ফ্যাশন ডিজাইনের জন্য ওইখানে যাই। তুমি বুঝতে পারছো না তাই না? বলতে গেলে মায়া আর আমি একই ভার্সিটিতে ভর্তি হই। এটা জানো তো, একটা মিরাক্কেল হয় আমাদের সাথে না। আমি জানতাম সেই মায়া যার মাধ্যমে আমার জীবনের সত্য ঘটনা জানতে পারবে, আর না মায়া জানতো আমি সেই মেয়ে যে তার পুতুল বরের সাথে ফ্ল্যাট করে। মায়া আমার 4 বছরের সিনিয়র, তো আমি ওর মতো টপে থাকার জন্য ওর সাথে বন্ধুত্ব করি। এরপর আমাদের সুখ দুঃখের কথা জানাই। যখন মায়া জানতে পারে আমি তোমার বোনের মেয়ে, তখনও আমাকে নিয়ে গভীর সার্চ করে। লাকিলি আমার বাবা মায়ের সবকিছু জেনে যায় মায়া, কিন্তু কারা এগুলো করেছে এটা জানতে পারে না। যেইটুকু জেনেছে সব আমাকে বলে। আমিও তারপর তদন্ত শুরু করি। মায়ার জীবনের কোনো ঘটনা আমি জানতাম না, শুধু জানতাম মায়া অনাথ। ওর একটা ভাই আছে যার অবদান ওর জীবনে অনেক বেশি। মায়া আমার জীবনে অর্ধেক ঘটনা জেনে যায়, সাথে এটাও জানতে পারে আমার মায়ের ধর্ষিতার সাথে তুমি কানেক্টেড আছো। কিভাবে জানো? যাকে তুমি টাকা দিয়ে রেপিস্ট সাজিয়ে জেলে ঢুকিয়েছিলে, তার পরিবার বলেছে আমাকে। প্রথমে মায়ার কথা আমার বিশ্বাস হয়নি, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে মায়া সঠিক হলো। তুমি যাকে জেলে পাঠাও তার বউ তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, জানালো আমাদেরকে সবকিছু। তখন থেকে আমার উদ্দেশ্য তোমাকে খুন করা। কিন্তু আমার তো জানার দরকার কে সে জানোয়ার যে আমার মাকে। যারা থেমে আবার বলে, আমার মায়ের অন্যায় কি ছিল? একজন ভালো মাফিয়ার বউ হওয়াটা। আমার মা তো সবসময় তোমাকে ভালো ভালো জিনিস দিয়ে দিত। তোমার ছোট বোন হলেও স্যাক্রিফাইস আমার মাই সবসময় করতো। নানির কাছে শুনেছিলাম ছোট থেকে ভালো খাবার, বেশি বেশি খাবার তোমাকে দিয়ে মা হাসি খুশি থাকতো। পোশাকের বেলাও তাই। তুমি তাকেই হেরে দিলে। বোন হয়ে বুক কাঁপলো না? তুমি তখন কিছু করতে না পারো অন্তত পরে ওই লোকটাকে জেলে পাঠাতে। আমি তাও মানতাম যে তুমি তোমার বোনের জন্য কিছু চেষ্টা করেছো, তাও তো করলে না। মায়া আমাকে আমার বাবার ক্ষমতা অর্জন করতে সুযোগ দেয়। তখন থেকেই আমি ফাইট শিখেছি, আর বাবার যতগুলো অ্যাকাউন্ট ছিল নিজের করার জন্য এক এক জায়গায় দৌড়েছি। আমার এনআইডি কার্ড নিয়ে ছোটাছুটি করেছি। এই মেয়েটাই আমার সাথে ছিল তখন। এরপর দুজন দুই দিকে ব্যস্ত হই। ও ওর মতো ব্যবসা প্রতিষ্ঠিত শুরু করতে থাকে, আমি আমার মতো আমার ক্ষমতা অর্জন করতে থাকি তোমাকে আর তোমার ওই প্রেমিককে শেষ করবো বলে। হঠাৎ আমি যখন জানতে পারি তুমি রিবান খানের সাথে নোংরা খেলা খেলছো, সেই রিবান খান যে কিনা আমার মাকে, ছি, তখন আমার টার্গেট হলো তার আপনজনদেরকে আঘাত করা। রিবান খানের সম্পর্কে খোঁজ চালালাম, জানতে পারলাম তার ছেলে আব্রাহাম খান বীর। টার্গেট করলাম তাকে। আমার প্রেমে ভাসাবো। প্রেমে পড়লে তো ভালো, না হলে অন্যভাবে হ্যারাস করব। আমার ভাগ্য আমাকে ফিরিয়ে দেয়নি, তাই আমার হ্যান্ডসাম আমাকে ভালোবাসে। আমি ওকে মৃত্যুর মুখে ফিরিয়ে দিয়ে আসি, তাও আমার অভিনয় থাকে। ওকে বুঝতে দেই
আমি ওকে ধোঁকা দিয়েছি, কিন্তু ওর আড়ালে আমি ওকে বাঁচাতে আমার লোকদের রেখে আসি। তারপর আমার কোনো প্ল্যান করতে হয়নি, আমি আমার শ্বশুরকে দেশে আনার চেষ্টা করে যাচ্ছি। এদিকে মায়ার উদ্দেশ্য তোমাকে আর মোহন সর্দারকে নাকে মুখে চুবানি দিয়ে তারপর নিজের হাতে শেষ করবে। শুধু পারলো না, মন্ত্রীমশাই আমাকে অতি দ্রুত বিয়ে করে নেয়, তাই দুজনেই আবার মাঝপথে সারপ্রাইজড হয়ে গেলাম। আমি জানতে পারলাম মায়া বীরের পালিত মেয়ে আর রাজের মায়াবতী। আমার কাছে সবকিছু আবার গোলমেলে লাগে। কন্ট্যাক্ট করি মায়ার সাথে, আবার প্ল্যান করি মায়ার অতীতের সম্পর্কে আরও জানাই, বিশেষ করে ফর্মুলার সম্পর্কে, যেটার জন্য তুমি মায়ার ছোটবেলা কেড়ে নিয়েছো। আমাদের প্রথম উদ্দেশ্য তোমার সব ধরনের অপকর্ম খোঁজ করে সেইগুলোকে ভণ্ড করে দাও, না হলে তুমি নিঃস্ব হয়ে গেলেও তোমার পাপ তো থেকেই যাবে, যা অন্য কেউ জর্জরিত করে দেবে। বলা তো যায় না আমার মতো মায়ার মতো আরো কতজনের দিকে এখনো চেয়ে আছো ক্ষতি করবার। মায়া এগিয়ে এসে বলে, মোহন সর্দারের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েই ওনার বড় ভুল করে দিলাম তো আমরা। ওনার 2 নাম্বার বিজনেস তো সব বন্ধ হয়ে গেছে, এখন ওনাকে বাঁচিয়ে রেখে লাভ নেই, কারণ ফর্মুলা কোথায় এটা তো আমরা জেনেছি। সোনালি ভ্রুকুটি করে। যারা মুখ খুলে দিতেই সোনালি বলে, তুমি তুমি খুব বড় খেলোয়াড় হয়েছো, কিন্তু কিভাবে হলে? তোমার বাবার ঘিলু তো নড়বড়ে, তোমার মাও তো আবার সরল সহজ, তার মেয়ে এত চালাক? পরিস্থিতি সব শিখিয়ে দেয়। সে যাই হোক, আমার অভিনয় কেমন লাগলো বলুন? তার আগে বলো আজকের অভিনয় করার কারণ কি? ভেরি সিম্পল, আপনার ওই নষ্ট ছেলে আমার সব সত্যিটাই জেনে যায়, কিন্তু আমাকে এক্সপোজ করবে না। রুবি তো আপনাদের ফলো করে, তাই ও যারাকে জানিয়ে দেয়, যারা অবাক হয়ে হাসপাতালে আমার জন্য সিকিউরিটি আরও বাড়িয়ে দেয়। সেই সাথে আমার স্পাইম্যান তো আছেই। মিহির যখন ডক্টরের সাথে কথা বলে আমাকে সব কিছু ভুলে যাওয়ার মেডিসিন পুশ করতে বলে, ওটা আমরা জেনে নেই। তারপর এটাও জানতে পারি আপনার ওই ছেলের নজর আমার উপর পড়েছে, তাই প্ল্যান একটু সাজালাম যেন আমি আপনার কাছে ধরা পড়ার আগেই আমার কাজ শেষ করে দেই। কারণ আপনি যে ধূর্ত, আমাদের আড়ালে নতুন প্ল্যান করবেন না, এটা তো হয় না। মিহির দুর্বল হয়ে গেলেও আপনি তো হবেন না। খুব ভালোই খেলেছো, কিন্তু কাজে আসবে না, কারণ ফর্মুলা কোথায় এটা জানলেও ফর্মুলা হাতে ধরা তো দূর, ছোঁতেও পারবে না। আপনার বিনাশ যখন করতে পারবো, ফর্মুলাও ছুঁতে পারবো। শুধু ছুঁয়ে দেখা না, ফর্মুলা আমি কাজেও লাগাবো। কিভাবে জানলে ফর্মুলা কোথায়? আপনার ছেলে আমার অজ্ঞানের সুযোগ নিয়ে আপনার সাথে অনেক কথা বলছিল। মনে আছে কাল রাতে আমার অজ্ঞান ফেরার আগে ভেবেছিল আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, জ্ঞান নেই এখন। এই সুযোগে কেবিনের সোফায় বসে বসেই সব কিছু বলে দেয়। এছাড়া আমরা আপনার আর আমার মামা শ্বশুরের ব্যাপারে জানতে পেরেছি। আপনাদের একটা সিক্রেট বাংলো আছে, আপনাদের পার্সোনাল মুহূর্ত ওখানে, যেগুলোর কিছু ছবি এখন মোহন সর্দারের কাছে। সোনালি চোখ বড় বড় করে। যারা বলে, এত কিছু হয়ে যাচ্ছে, আরেকটা ছটকা দেই তাহলে। কি? তাজ বেঁচে আছে। কি? ওই দিন আমি পৌঁছানোর আগে মায়া পরিবেশ দেখে আইডিয়া করে নেয় কি হতে চলেছে। এত বড় খাদ, ওরা তো চাইবেই খাদে ফেলতে যে কাউকে, তাই মায়া আমাকে মেসেজ দিয়ে জানায় ওইখানে ফোর্স নিয়ে যেতে। সবাই টার্গেট ছিল, তাজ বা মায়া, নিচে কেউ একজন পড়লে ওরা বাঁচবে। তাজ পড়ে গেলেও ওরা হাজির হয়, কিন্তু বড় পাথরের ওপর পড়ায় কারণে তাজের মুখ থেতলে যায়। এর জন্য সার্জারি করা হচ্ছে তাজকে। অ্যান্ড ইউ নো হোয়াট, তাজ এখন মিহিরের রূপ পাবে আর মিহির ওপারে চলে যাবে। না, তুই আমার ছেলের কিচ্ছু করবি না। তুমি আমার মা বাবাকে খুন করবে আর আমি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখবো, এটা ভাবলে কিভাবে? যারা আমি তোকে বড় করেছি, তার জন্য হলেও দয়া দেখা আমার ছেলেকে। আচ্ছা দেখবো, একটা সত্ত্বে। কি? মায়া বলে, ফর্মুলার ডকুমেন্ট কোথায়? এগুলো তো আমি নিজেও খুঁজছি। তুমি আর তোমার মা জানো, তোমার মা তো বেঁচে নেই, তাই তুমিও ভালো জানো।
আমি জানি না বলেই তো আপনি এতদিন বেঁচে আছেন, না হলে আপনাকে বাঁচিয়ে রাখা আমার জন্য কষ্টকর। আমার কাছে শুধু ফর্মুলা আছে, কিন্তু ডকুমেন্ট নেই। ডকুমেন্ট পেতে গেলে প্রপার্টির সমস্ত কাগজপত্র নিজের করতে হবে, যেটা রাজের নামে মহসিন সর্দার করেছে। বাড়িটা তো সেই বানিয়েছে। সিক্রেট রুম সম্পর্কে আমাদের আইডিয়া নেই, যেটা জানার জন্য আমি চেয়েছিলাম রাজকে যারা বিয়ে করুক। তাহলে প্রপার্টি পেপার আমি যারার মাধ্যমে নিজের করে নিতে পারবো। ওখানেই সব ডিটেলস দেওয়া আছে, আর্ট করা আছে কোথায় সেই সিক্রেট রুম যেখানে ফর্মুলার ডকুমেন্ট রাখা। মায়া ভ্রুকুচকে বলে। দাদুও সিক্রেট রুম করে রেখেছে। আমাদের তাহলে আবার সর্দার মহলে যেতে হবে। হ্যাঁ, আবার যাই, তারপর আমাদের স্বামীরা পাজা কোলে করে আমাদের রুমে নিয়ে ইন্টিবিন্ডি খেলুক। জারার কথা শুনে রুবি হেসে দেয়। মায়া চোখ গরম করে তাকায়। সোনালির মুখটা বেঁধে হাত পা শক্ত করে বেঁধে রেখেছে, যেন পালাতে না পারে সোনালি। সোনালির ফোন এখন মায়ার কাছে। ওটা সোনালির সামনে দেখিয়ে দেখিয়ে ঘোরাতে লাগলো। তিনজনে মুখে হাসি ফুটিয়ে বাইরে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে রুবি বলে, মিথ্যে বলাটা কি ঠিক হলো ম্যাম? মায়া ও জারা ভ্রুকুচকে তাকালো। রুবি বলে, এই যে মোহন সর্দারকে সব ছবি দেখিয়েছেন, এটা? মায়া গাড়ির সামনের সিটে বসে বলে, মোহন সর্দারের কাছে আজ ছবিগুলো দেইনি, কিন্তু মোক্ষম সুযোগ আসলে ঠিকই দিব। আজকের কথাটা এই জন্যই বলা যেন সোনালি এখান থেকে পালাতে পারলেও ভুল অক্ষরে মোহন সর্দারের কাছে না যায়। কারণ বিভান খানের থেকেও মোহন সর্দার তার দ্বিতীয় বউকে অন্ধবিশ্বাস করে, যার কারণে আমার মায়ের কপাল পুড়ল। এখন সোনালিও জানতে পারবে তার সেই বিশ্বাস করা ব্যক্তি তাকে অবিশ্বাস করতে চলেছে। পালিয়ে কোথায় যাবে, সেই সুযোগ বন্ধ করার জন্যই এটা বলা। আমরা এখন কোথায় যাব? প্রথমে বাংলোতে যেতে হবে। বলা তো যায় না, সোনালির খোঁজ না পেয়ে বিভান খান আবার তার লোক দিয়ে ফর্মুলা কোথায় লুকিয়ে দেয়। রুবি মাথা উপনিচ করে যারা গাড়ি স্টার্ট দেয়। এখন ভোর 5টা। যারা গাড়ি চালাচ্ছে, এর মধ্যেই ব্রেক করলো। মায়া ফোন টিপছিল। যারার এভাবে ব্রেক করাতে যারার দিকে তাকালো। প্রশ্ন করার আগেই যারা সামনের দিকে ইশারা করে বলে, সামনে চেক করা হচ্ছে। আই থিঙ্ক এরা রুদ্রের ইনকারেকশন ফলো করছে, কারণ ওইখানে জেসিকে দেখা যাচ্ছে, যে কিনা রুদ্রের অ্যাসিস্ট্যান্ট। মায়া শুকনো দৃষ্টি দিয়ে বলে, ইউটার্ন নাও। বাট ওইদিকে তো জঙ্গল। জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হবে, উপায় নেই আমাদের। মন্ত্রীমশাই কেন সোনালীকে বাঁচাতে চায় আমি জানি না। আমি চাই না মন্ত্রীমশাই আমার রাস্তায় কাটা হয়ে আসুক। এক্স্যাক্টলি কিসের ভিত্তিতে এমন কথা বলছো তুমি? তোমার মন্ত্রী মশাই তুমি ব্যতীত কিছুই বুঝি না, তার সমস্ত ভাবনা জুড়ে তো তুমি। আমি এমনটা বলছি কারণ আমি নিজের কানে শুনেছি। তাজকে আক্রমণ করার আগের দিন মন্ত্রীমশাইকে বাবার সাথে মিটিং করতে শুনেছি। সেখানে মন্ত্রীমশাই নিজে বলেছে এই সোনালীর ক্ষতি সে কোনো মতেই হতে দিবে না। দরকার হয় আমাকে কিছুদিনের জন্য সর্দার মহলের বাইরে রাখবে। ক্যান ইউ ইমাজিন, যারা আমাকে সরিয়ে দিয়ে ওই সোনালীকে প্রোটেক্ট করবে মন্ত্রীমশাই। যারা গাড়িটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নিচ্ছে। রুবি পিছনের সিটে থেকে বলে, ম্যাম, ছোট মুখে একটা বড় কথা বলতে পারি? মায়া পিছন ঘুরে তাকালো শান্ত দৃষ্টিতে। আমি কি তোমাকে ছোট নজরে দেখেছি কখনো? রুবি একটু মৃদু হেসে বলে, আসলে ম্যাম, আমার সংসার জীবন নিয়ে আইডিয়া নেই, কিন্তু ভালোবাসা নিয়ে তো আছে। আমি যতটুকু জানি, রাজ স্যার আপনাকে নিজের থেকে আলাদা করা চিন্তা তো দূর, স্বপ্নে আসলেও সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিবে। তাই বলছি, স্যারের সাথে একবার পরামর্শ করে নিলে ভালো হতো। তোমার স্যার আমাকে জানিয়েছে একবারও কেন সে সোনালীকে বাঁচাতে চায়। যেহেতু তার উদ্দেশ্য আমার থেকে গোপন রাখা, নিশ্চয়ই জিজ্ঞাসা করলেও উত্তর আমি পাবো না। রুবি কথার প্রেক্ষিতে কিছুই বলতে পারল না। যারা গাড়ি চালাচ্ছে পিচ ঢালা রাস্তা বাদ দিয়ে জঙ্গলের ভিতরের কোথাও ঘাস তো কোথাও মাটি, এমন রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে। বেশ বেগ পেতে হচ্ছে সবার। গাড়ি চলতেও অসুবিধা, তাও চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ করে মায়ার গা গুলিয়ে আসে। রুবি মাথা এগিয়ে বলে, কি হয়েছে ম্যাম?
বিশ্রী গন্ধে বমি আসছে আমার। বাট ম্যাম, এখানে তো তেমন বাজে গন্ধ নেই। আমি পাচ্ছি তো, গাড়ির ঝাঁকুনিতে মাথা ঘুরছে কেমন। আপনার শরীরটা ভালো না ম্যাম, রিকভারি করেছেন রিসেন্টলি, বেড রেস্ট প্রয়োজন আপনার, তার মধ্যেই ধক্কল যাচ্ছে আপনার। ইটস ওকে রুবি, আই ক্যান ম্যানেজ। রুবি কথা বাড়ালো না, পানির বোতল এগিয়ে দিল। মায়া পানি পান করে। জঙ্গল পেরিয়ে আরেক পিচঢালা রাস্তায় আসলো গাড়ি, যেটা পিছনে থাকা পুলিশদের পিছনে। ওরা জানতেও পারলো না ওদেরকে ক্রস করেছে মায়া, জারা ও রুবি। অবশেষে পৌঁছে গেল সোনালি ও বিভান খানের গোপন বাংলোতে, যেখানে আছে গার্ড। যারা সামনের দিকে চোখ রেখে বলে, দুরন্তন মহিলা সব জায়গায় সিকিউরিটি দিয়ে রেখেছে। মায়া ক্লান্ত হয়েও মাথা নাড়িয়ে বলে, আমাদের এখন পিছন দিক দিয়ে ঢুকতে হবে। আমি আমার গার্ডদের কল করে আসতে বলি, যাওয়ার সময় যেন ঝুঁকিতে পড়তে না হয়। যারা মেসেজ করে দিল অপর প্রান্তে। তিনজন গাড়ি থেকে নামলো। নামার সাথে সাথে দৌড়ে বাংলোর পিছনে চলে গেল। বড় পাঁচিল দেওয়া আছে, যেটা পার হতে হবে। যারা খুব সহজে লাফ দিয়ে উঠে। রুবি গ্রামে বড় হবার কারণে অভ্যাস আছে এগুলো, তাই খুব সহজে উঠে বসলো পাঁচিলে। মায়া উঠতে নিবে, কিন্তু উপরে তাকানোর কারণে মাথা ঘুরে উঠছে। যারা মায়ের দিকে তাকিয়ে বলে, কি হলো? গা কাঁপছে খুব। যারা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরো। মায়া ধরলো যারার হাত, তাও উঠতে পারছে না। যারা যখন বুঝলো মায়ার শক্তি প্রয়োগ করা সম্ভব না, তখন নিজ শক্তি দিয়ে মায়াকে টেনে তুলতে নেয়। রুবিকে মায়ের আরেক হাত ধরে তিনজনে এক লাফে লাফ দিয়ে বাংলোর বাগানের দিকে এসে পড়ে। মায়া মাথায় হাত দিয়ে চোখটা খিচে বন্ধ করে। যারা দেখে বলে, লক্ষ্য ঠিক লাগছে না, তোমাকে গাড়ির ভিতরে রেখে আসলেই ভালো হতো। তিনজনে মিলে গেল দরজার কাছে। রুবি চাবি দিয়ে বলে, এই যে চাবি। যারা নিয়ে দরজা খুলল। ভিতরে অন্ধকার, কেউ আসে না তেমন। বাইরেই শুধু গার্ড। ভিতরে আসার প্রয়োজন নেই, বিভান খান নিজেই তো থাকেন না এখানে। আশপাশ থেকে আলো দেখা দিচ্ছে। কাচের জানালা হওয়ার কারণে সুবিধা হলো সবার। ভিতরের দিকে ঢুকে লকার খুঁজছে তিনজনে। আচমকা মায়া ঢলে পড়লো জারার পিঠের উপর। আবার উঠে মাথা চেপে ধরে। যারা পিছনে ঘুরে রুবিকে বলে, তুমি মায়াকে ধরো, আমি দেখছি লকার কোথায়, পাওয়ার সাথে সাথেই কল দেব। মায়া না করলো না। রুবি মায়াকে নিয়ে চেয়ারে বসলো। আশেপাশে তাকিয়ে দেখছে, কিছুই পেল না মায়াকে দেবার মতো। মায়ার কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই মায়ার, তবুও কেন এতটা দুর্বল। যেভাবে স্যালাইন দেওয়া হয়েছে, মায়াকে এতটা মাথা ঘোরানোর কথা না। মাথায় হাত ভর দিয়ে চোখ বন্ধ করে আছে মায়া। শান্তি পাচ্ছে একটু। মাথায় হাত ভর দিয়ে চোখ বন্ধ করে আছে মায়া। শান্তি পাচ্ছে একটু। এভাবেই কাটলো 30 মিনিট, কি তার একটু বেশি সময় ধরে। মায়ের খেয়ালই নেই সে কোথায় আছে, কেন আছে। রুবির কল আসলো, ধরলো কল। ও পাশ থেকে যারা বলল, সিঁড়ি দিয়ে উপরে ওঠো, ঠিক বা পাশের কোণারের ঘরটায় আসো, ওইখানে লকার আছে। ঠিক আছে। রুবি কল কেটে মায়াকে আলতো ধাক্কা দিয়ে ডেকে বলে, ম্যাম, মায়া ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকাতেই রুবি বলল, লকার পেয়েছে যারা ম্যাম। মায়া উঠে দাঁড়ালো। একটু ভালো লাগছে এখন। অল্প সময়ের ঘুম দিয়েও ফ্রেশ লাগছে মাথা। রুবির সাথে সাথে গেল লকারের কাছে। এসেই দাঁড়ালো জারার পিছনে। যারা মুখটা শুকনো করে বলল, পাসওয়ার্ড দেওয়া আছে তো। রুবি অসহায় চাহনি দিয়ে বলে, এত প্ল্যান করে এত দূর এসে হার মেনে নিব? তিনজনেই ভাবুক হয়ে আছে। এর মাঝেই কোনো বুদ্ধি না পেয়ে মায়া বলে, একটাই উপায় আছে। যারা ও রুবি প্রশ্নসূচক চাহনি দেয়। মায়া বলে, লকার ভাঙতে হবে। ইজ ক্রাইম ইয়োর নো মায়া? যারা আমরা কেউই এখন আইনি কাজ করছি না, কিন্তু আইনকে রক্ষা করছি, তাই এটাই আমাদের শেষ উপায়। যারা আশেপাশে তাকালো, কোনো অস্ত্র পেল না। বাইরে আসলো কিছু একটা খুঁজতে। বাইরে এসে খোঁজ করতেই হাতুড়ি দেখতে পায়। হাতুড়ি এনে লকারের মজবুত তালা, যেটার পাশেই পাসওয়ার্ড দেওয়া, ওখানে বাড়ি দেয়। কিছুক্ষণ পর ভেঙে গেল তালা। শব্দ হলো পাসওয়ার্ডের স্থানে। বেশ জোরেই শব্দ, কিন্তু বাংলোর বাইরে না। রুবি উকি দিয়ে দেখলো কোনো গার্ডের এদিকে ঝোঁক নেই। তার মানে তারা শব্দ পাচ্ছে না। রুবির ইশারা পেয়ে যারা লকার খোলে। কয়েকটা বক্স দেখা গেল সেখানে। যারা বক্সগুলো বের করে ভিতরে হাতড়ালো।
অবাক হয়ে ফোন নিয়ে ভিতরে লাইট দিল। পুরো লকারে এই বক্স ছাড়া কিছুই নেই। বক্সে আছে শুধু গহনা, যেগুলো জারার মায়ের। গহনা দেখে জারা বলে, এগুলো আমি আমার মাকে পরতে দেখেছি। প্রত্যেকটা ছবিতে এই গয়নাগুলো শাড়ির সাথে মিলিয়ে পড়তো। একটু ইমোশনাল হয়ে গেল জারা। কান্না থামিয়ে বলে, কিন্তু ফর্মুলা কোথায়? জারার কথা শুনে মায়া অবাক হয়ে বলে, এর ভিতরেই তো আছে। লকার ফাঁকা। মায়া এবার রুবির দিকে ফিরে তাকালো। সন্দিহান নজরে তাকালো রুবি। সন্দিহান নজরে তাকালে রুবি ঢোক গিলে বলে, আমি ওদের মা ছেলের সমস্ত কথা শুনেছিলাম ম্যাম। ওখানেই এই বাংলো আর এই লকারে রেখেছে ফর্মুলা। ডকুমেন্ট আছে সর্দার মহলে, যেটা আদায় করতে গেলে সর্দার মহলের প্রপার্টি ও বাড়ির ডিজাইনের পেপার পেপার লাগবে, যেগুলো সব একসাথে শাহামির রাজের নামে। এগুলো নিজের আয়ত্তে করতে গেলে স্যারকে প্রয়োজন। স্যার অতি সহজে দিবেন না বলেই তো সোনালি একবার জারা ম্যামের সাথে স্যারের বিয়ে দিতে চান, আবার আরেকবার আমার সাথে, কারণ আমাকে মোহনা ভেবেছিল। মোহনা পারবে স্যারকে নিজের করে প্রপার্টি দিতে। মহাসিন সর্দার যে এটা চেয়েছিলেন। আমি সত্যি বলছি ম্যাম, আমার শোনা প্রত্যেকটা গোপন কথা আমি আপনাকে বলেছি, কোনো কথা গোপন করিনি। মায়া নিজেও ভাবছে আসলেই রুবি কিছু গোপন করেনি। কারণ কাল যখন মিহির তার ঘুমের সুযোগ নিয়ে সোনালির সাথে কথা বলে, তখন স্পষ্ট শুনতে পায়, ফর্মুলা দলিল পাওয়ার আগে ফর্মুলা তোমাদের বাংলো থেকে সরিয়ে দাও মম। রিক্স আছে ওখানে ফর্মুলা থাকলে। তাহলে রুবির পক্ষে মিথ্যা বলা সম্ভব না। মায়া একটু ভেবে বলে, এই কাজটা কে করতে পারে? সোনালির অবস্থা এমনিতেই ভালো নেই, আমাদের কাছে বন্দিও। মিহিরকে নিয়ে মোহন সর্দার হাসপাতালে যায়। রাস্তায় মোহন সর্দার ঘুমিয়েই পড়েছে, কারণ সেও তো শরবত খেয়েছিল। ওখান থেকে আমরাই মিহিরকে কিডন্যাপ করিয়ে অন্য জায়গায় রেখেছি। তাহলে অবশিষ্ট আছে মন্ত্রী মশাই। তাহলে কি মন্ত্রী মশাই এই ফর্মুলা নিজের টেকনিকে নিবে বলেই সোনালিকে সুরক্ষিত রেখেছিল? যারা একটু ভেবে বলে, ব্যাপারটা যদি ফর্মুলা হয় তাহলে আমরা কেন জানবো না? কারণ খেলাটা তো শুরু থেকেই দুই দিক থেকে চলছে। এই যেমন আমি ছোট থেকেই মন্ত্রীমশাইকে সহ্য করতে পারি না। আমি তো সঠিকটা জানতাম না, বিয়ের পর অনেক তদন্ত করে জেনেছি। আজ পর্যন্ত নিজে থেকে মন্ত্রীমশাই আমার কাছে কোনো কিছুই মুখ ফুটে বলেনি। না বলেছে তাজের কথা, আর না বলেছে দাদুর, আর না তার বায়োলজিক্যাল মায়ের কথা। সব কিছু নিজের থেকে করে গেছে। এমনকি আমাকে সুরক্ষিত রেখেছে পর্যন্ত আমাকেই জানতে দিল না। এই লোকটা আসলে চায় কি? তোমার মন্ত্রী মশাই তোমাকে সাহসী দেখতে চায়, সেই সাথে তোমাকে সুরক্ষিত। তোমার মন্ত্রী মশাই চায় সে তার মায়াবতীর ইচ্ছা নিজে পূরণ করবে। মায়াবতীর গায়ে যেন একটা আঁচও কেউ না কাটে, সেই দিকে তার নজর খুব কঠিনভাবে আগলে রেখেছে তোমার মন্ত্রী মশাই তোমাকে। মায়া শুকনো দৃষ্টিতে তাকায় জারার দিকে। যারা স্মিত হেসে বলে, ভালোবাসা আমার কাছে কাজ না করলে আমি এইসব বুঝতাম না। হ্যানসানকে যদি আমি ভালো না বেশে জাস্ট ইউজ করতাম, তাহলে আজও আমি তোমার মন্ত্রী মশাইয়ের ভালোবাসাটা বুঝতাম না। আমিও বুঝতে পারি প্রিয় মানুষের থেকে কিছু চলে যাওয়া কতটা কষ্টের। এই যেমন আমি তোমার ভাইয়ের থেকে তার বাবাকে আলাদা করে দেব। নিজের হাতে খুন করার স্বপ্নই দেখেছি নিজের শ্বশুরকে। মুখ ফুটে তোমার ভাইকে বলতেও পারছি না যে আমার উদ্দেশ্য কি, আমি কেন এত উতলা ওই দিনটার জন্য। কারণ আমি সৎ কিছু করতে পারলেও আমার এই বাঁ পাশে যে স্থানটা, ওইখানে চিনচিন ব্যথা করে। লোকটা খুব কষ্ট পাবে যখন সে তার বাবার লাশ দেখবে, পাও কিনা খুনি হিসাবে তারই জানেমান থাকবে। যারা ঢুকরে কেঁদে দেয়, নিচে হাঁটু গেড়ে বসে বলে, আমি পারবো না আমার মায়ের ধর্ষিতাকে জীবিত দেখতে। তোমার ভাই আমাকে সুখে রাখলেও আড়ালে রাখলেও আমি সুখে থাকতে পারবো না। নিজের মায়ের কথা ভাবলে তোমার ভাই আমার জীবনে আসার আগে আমার বাবা মাই তো পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে। আমি তো তাদের অবদান ভুলতে পারবো না। আমি এতটাও বাজে মেয়ে না যে নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব না।
আমাকে তো পারতেই হবে। আমার স্বামীর চোখে পানি দেখলেও আমাকে পারতে হবে। যদি হাত কেঁপে ওঠে তুমি আমাকে সাহস জুগিয়ে দিলে তো মায়া, ঠিক যেমনটা প্রথম দিন আমার মায়ের ব্যাপারে জানিয়ে আমাকে আগলে নিয়েছিলে, যেমনটা বউকে আগলে রাখো।